শব্দ বাংলা অডিও বুক পড়ছি হুমায়ুন আহমেদের বই মধ্যাহ্ন পার্ট ১ সময় ১৯০৫। হরিচরণ সাহা তার পাকা বাড়ির পেছনে পুকুর ঘাটে বসে আছেন। তার বয়স ৫০, শরীর শক্ত, গড়পড়তা মানুষের তুলনায় বেশ লম্বা বলেই হাঁটার সময় কিংবা বসে থাকার সময় ঝুঁকে বসেন। তাকে তখন ধনুকের মতো দেখায়। তার মাথা ভর্তি ধবধবে সাদা চুল। হঠাৎ হঠাৎ তিনি চুলে কলপ দেন, তখন তাকে যুবা পুরুষের মতো দেখায়। তার পরনে শান্তিপুরী ধুতি। গরমের কারণে ধুতি লুঙ্গির মতো পড়েছেন, খালি গা। তার গাত্রবর্ণ শ্যামলা। আজ কোনো এক বিচিত্র কারণে তাকে ফর্সা দেখাচ্ছে। সকাল ১০টার মতো বাজে। এই সময়ে হরিচরণ সোহাগগঞ্জ বাজারে তার পাটের আড়তে বসেন। বাজারে তার ৩টে ঘর আছে। পাটের আড়তের ঘর তুলনামূলকভাবে ছোট। এই ঘরের গদিতে বসতেই তার ভালো লাগে। এখান থেকে নদীর একটা অংশ দেখা যায়। নদীর নাম বড়গাং। বর্ষায় এই নদী কানায় কানায় পূর্ণ থাকে। বড় বড় লঞ্চ নিয়মিত আনাগোনা করে। তারা কারণে অকারণে ভো বাজায়। সেই শব্দ শুনতেও তার ভালো লাগে। আজ বাজারে যাচ্ছেন না, কারণ তার মন সামান্য বিক্ষিপ্ত। পুকুর ঘাটে কিছুক্ষণ বসে থাকলে মন শান্ত হবে, এই আশায় তিনি বসে আছেন। ঘাট বাঁধানো। তিনি নিজেই গৌরীপুর থেকে কারিগর এনে ঘাট বাঁধিয়েছেন। কারিগরের কাজ তার পছন্দ হয়েছে। ঘাটের ধাপ সে যথেষ্ট পরিমাণে চওড়া করেছে। ভদ্রমাসের গরমে অতিষ্ঠ হলে তিনি এই ঘাটে এসে শুয়ে থাকেন। ঠান্ডা পাথরের স্পর্শ বড় ভালো লাগে। পাথরের গা থেকে এক ধরনের গন্ধ এসে তার নাকে লাগে। পাথরের কোনো গন্ধ থাকে না, কিন্তু এই গন্ধ কিভাবে আসে, বিষয়টা নিয়ে তিনি মাঝে মাঝে চিন্তাও করেন। এখন আষাঢ় মাসের শুরু। গত রাতে বিরামহীন বৃষ্টি পড়েছে বলে আজ আবহাওয়া শীতল। আষাঢ় মাসের কড়া রোদ অবশ্যই আছে। সেই রোদ তাকে স্পর্শ করছে না। ঘাটের সঙ্গে লাগোয়া বাদাম গাছ তাকে ছায়া দিয়ে আছে। এই গাছের পাতা কাঠগোলাপের পাতার মতো ছায়া দেয়নি। হরিচরণের মনের বিক্ষিপ্ত ভাব কমল না, বরং বাড়ল। এই সঙ্গে তার সামান্য শ্বাসকষ্ট শুরু হলো। শ্বাসকষ্টের উপসর্গ কিছুদিন হলো শুরু হয়েছে। মন মেজাজ ঠিক না থাকলেই শ্বাসকষ্ট হয়। ঘুমের অসুবিধা হলে শ্বাসকষ্ট হয়। কাল রাতে তার ঘুমের কোনো অসুবিধা হয়নি। সারা রাত টিনের চালে বৃষ্টি পড়েছে। শীত শীত ভাব ছিল। তিনি পাতলা সুজনি দিয়ে নিজেকে ঢেকে রেখে সুখনিদ্রায় গেছেন। তবে ঘুমের কোনো এক পর্যায়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটাই তার মন বিক্ষিপ্ত হবার একমাত্র কারণ। স্বপ্নে তিনি ৪-৫ বছর বয়সী একটি শিশুকে কোলে নিয়ে ঘুরছেন। শিশুর মাথায় সোনার মুকুট, তার গাত্রবর্ণ ঘন নীল। স্বপ্নে তার কাছে মনে হলো শিশুটি তারই সন্তান। আবার এও মনে হলো এই শিশু শ্রীকৃষ্ণ। তার নিজের সন্তান শ্রীকৃষ্ণ হতে পারে না, স্বপ্নে এটা মনে হলো না। কোলের শিশুটি একসময় বলল, ব্যথা। তিনি বললেন, কোথায় ব্যথা? সে তার হাত দেখালো। হাতটা কনুইয়ের কাছে কাটা। সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। রক্তের রঙও নীল। তিনি রক্ত বন্ধ করার জন্যে খুবই ব্যস্ত হয়ে পড়লেন। তখন ঘুম ভাঙল। তার বিস্ময়ের সীমা রইল না। হরিচরণের কোনো ছেলে মেয়ে নেই। প্রথম যৌবনে একটা মেয়ে হয়েছিল। ৩ বছর বয়সে মেয়েটা দিঘিতে ডুবে মারা যায়। পুরোহিতের কি এক বিধানে মেয়েটাকে দাহ করা হয়নি। মুসলমানদের মতো কবর দেয়া হয়েছে। যেখানে কবর দেয়া হয়েছে সেখানে তিনি একটা শিউলি গাছ লাগিয়েছিলেন। সেই গাছ আজ এক মহিরুহ। এই অঞ্চলে এত বড় শিউলি গাছ আছে বলে তিনি জানেন না। তার মেয়ের নামও ছিল শিউলি। এই গাছ বছরের পর বছর হলুদ বেটার সাদা ফুল ফুটিয়েই যাচ্ছে। প্রথম সন্তানের মৃত্যুর পর দীর্ঘদিন কোনো সন্তানাদি না হওয়ায় তিনি আরেকটি বিবাহ করেন। সেই ঘরেও কোনো সন্তান হয়নি। হরিচরণের 2 স্ত্রী গত হয়েছেন। তার বিশাল পাকা বাড়ি এখন শূন্য। পাকা বাড়িতে তিনি এখন বাসও করেন না। পাকা বাড়ির দক্ষিণে টিনের দোচালা বানিয়েছেন। টিনের ভর রাতে দ্রুত শীতল হয়, ঘুমাতে আরাম। বর্ষায় টিনের চালে বৃষ্টির শব্দ হয়, সেই শব্দ তার কানে আরাম দেয়। অম্বিকা ভট্টাচার্যকে আসতে দেখা যাচ্ছে। হরিচরণ স্বপ্ন বিষয়ে তার সঙ্গে আলাপ করতে চান বলে খবর দিয়েছেন। অম্বিকা ভট্টাচার্য এই অঞ্চলের একমাত্র ব্রাহ্মণ। শাস্ত্র জানেন, পূজা পাঠ করেন। তার বয়স হরিচরণের চেয়ে কম হলেও তিনি বুড়িয়ে গেছেন। শরীর থলথলে হয়েছে, হাঁটেন কুজো হয়ে লাঠিতে ভর দিয়ে। তার বাড়ি হরিচরণের বাড়ি থেকে খুব দূরে না, 10-12 মিনিটের পথ।
এই পথ পাড়ি দিয়েই তিনি ক্লান্ত। ঘাটের পাশে তার জন্য রাখা কাঠের চেয়ারে বসতে বসতে তিনি বললেন, আগে জল খাওয়াও, তারপর কথা। জলের সঙ্গে কিছু মিষ্টান্ন দিব? অবশ্যই, মিষ্টান্ন বিনা জল পান নিষেধ, জানো না? সামান্য গুড় হলেও মুখে দিতে হয়, তবে ফল নাস্তি, জল পানের পরে ফল খাওয়া যাবে না। অম্বিকা ভট্টাচার্য মুখ গভীর করে হরিচরণের স্বপ্ন বৃত্তান্ত শুনলেন। কিছু সময় চুপ করে থেকে বললেন, স্বপ্নটা ভালো না। হরিচরণ বললেন, ভালো না কেন? অম্বিকা ভট্টাচার্য বললেন, উঁচু বংশের কেউ যদি দেবদেবী কোলে নেয়া দেখে তাহলে তার জন্যে উত্তম, সৌভাগ্য এবং রাজানুগ্রহ। নিম্নবংশীয় কেউ দেখলে তার জন্যে দুর্ভাগ্য, সে হবে অপমানিত, রাজরোষের শিকার, তার ভাগ্যে অর্থনাশের যোগও আছে। বলেন কি? শাস্ত্র মতে ব্যাখ্যা করলাম, তোমার পছন্দ না হলেও কিছু করার নাই, যাহা সত্য তাহা সত্য। তাছাড়া তুমি দেবগাত্রের রক্তপাত দেখেছ, এর অর্থ আরও খারাপ। কি খারাপ? রক্তপাত হয় এমন কোনো রোগ ব্যাধি তোমার হতে পারে, যেমন ধরো যক্ষা। শান্তি সস্থায়নের ব্যবস্থা করো, বিপদনাশিনী পূজার ব্যবস্থা করো, অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। হরিচরণ বিস্মৃত হয়ে বললেন, আমি কি অপরাধ করলাম? অম্বিকা বললেন, দেবতা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ঘুরেছ, এটাই অপরাধ। অপরাধ দুই প্রকার, জ্ঞান অপরাধ, অজ্ঞান অপরাধ। তুমি করেছ অজ্ঞান অপরাধ। ও আচ্ছা। অম্বিকা ভট্টাচার্য উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, পূজা কবে করতে চাও আমাকে জানাবে, যত শীঘ্র হয় তত ভালো। আগামী বুধবার ভালো দিন আছে, চাঁদের নবমী। হরিচরণ বললেন, পূজা বুধবারেই করবেন, খরচপাতি যেরকম বলবেন সেরকম করব। ভালো, ওই দিন তুমি উপবাস করবে, নিরন্তর উপবাস, জলপানও করবে না। সন্ধ্যাবেলা পূজা হবে, পূজার পর উপবাস ভঙ্গ করবে। হরিচরণ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বেলা বেড়েছে, সকালে আকাশ মেঘমুক্ত ছিল, এখন মেঘ করতে শুরু করছে। দিঘির পানি এতক্ষণ নীল ছিল, এখন কালচে ভাখাচ্ছে। বড় কোনো মাছ ঘাই দিল। হরিচরণ কৌতূহলী হয়ে তাকালেন। পুকুরে অনেক বড় বড় মাছ আছে। হরিচরণের বড়শি বাইবার শখ আছে। অনেক দিন বড়শি নিয়ে বসা হয় না, আজ কি বসবেন? মুকুন্দ ঘরেই আছে, তাকে বললেই সে নিমিষের মধ্যে চার ফেলার ব্যবস্থা করবে। পিঁপড়ের ডিম এনে দিবে। পিঁপড়ের ডিম বড় মাছের ভালো আধার। হরিচরণের মনে হলো হুইল বড়শি নিয়ে বসলেই স্বপ্নটা মাথা থেকে দূর হবে। স্বপ্ন নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। স্বপ্ন অস্থির মস্তিষ্কের ফসল। অস্থির মতিরাই স্বপ্ন দেখে। আলস্য অস্থিরতা তৈরি করে। বড়শি বাওয়াও এক ধরনের আলস্য। তারপরেও দৃষ্টি কাজে ব্যস্ত থাকে। ফাতনার দিকে তাকিয়ে থাকাও এক ধরনের কাজ। মুকুন্দকে ডাকতে গিয়ে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। 4-5 বছর বয়সী একটা ছেলে পেয়ারা বাগানে একা হাঁটাহাঁটি করছে। ছেলেটা তার দিকে পেছন ফিরে আছে বলে তিনি তার মুখ দেখতে পাচ্ছেন না। ছেলেটার গাত্রবর্ণ গৌর, খালি গা, পরনে লাল রঙের হাফ প্যান্ট। ঘন সবুজের ভেতর তার লাল প্যান্ট ঝকমক করছে। তিনি ছেলেটার দিকে তাকিয়ে থেকেই উঁচু গলায় মুকুন্দকে ডাকলেন। ছেলেটা চট করে তার দিকে তাকালো। তিনি মোহিত হয়ে গেলেন। কি সুন্দর চেহারা, বড় বড় চোখ, চোখ ভর্তি মায়া, খাড়া নাক, চোখের ঘন পল্লব এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি হাত ইশারায় ছেলেটাকে ডাকলেন। সে কিছুক্ষণ ইতস্তত করে পায়ে পায়ে আসতে লাগল, তবে পাশে এসে দাঁড়ালো না। একটু দূরে জাম গাছের নিচে থমকে দাঁড়ালো। মুকুন্দ তার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি মুকুন্দকে বললেন, বড়শি বাইব, ব্যবস্থা করো। মুকুন্দ বলল, যে আজ্ঞে। এই ছেলেটাকে? সুলেমানের পুলা। মুসলমান? যে আজ্ঞে। সুলেমানটাকে? কাঠমিস্ত্রি, আপনের ঘরের দরজা সারাই করল। ছেলেটা তো দেখতে রাজপুত্রের মতো। ছেলে হইছে মায়ের মতো, মায়ের রূপ দেখার মতো। বেশি রূপ হইলে যা হয়, জিনে ধরা, জংলায় মংলায় একলা ঘোরে, গীত গায়, আমরার বাগানে মেলা দিন আসছে। আমি তো দেখি নাই। জিনে ধরা মেয়ে চক্ষের পলকে ছালিয়া যায়, দেখবেন কেমনে? ঠিক আছে, তুমি যাও, পিঁপড়ার ডিম আর কি কি লাগে ব্যবস্থা করো। পুকুরে 4 ফেল। সারা রাত বৃষ্টি হয়েছে, মাছ আধার খাবে না। বৃষ্টি হলেই মাছ আধার খাওয়া বন্ধ করে, কি কারণ কে জানে। মুকুন্দ দ্রুত চলে গেল। হরিচরণ আবার তাকালেন ছেলেটার দিকে। মাটি থেকে কি যেন কুড়িয়ে মুখে দিচ্ছে। মনে হচ্ছে কালো জাম, কিন্তু জাম এখনও পাকেনি। গাছের নিচে পাকা জাম পড়ে থাকার কথা না। হরিচরণ এইবার গলা উঁচিয়ে ছেলেটাকে ডাকলেন, খোকা, এদিকে আস। ছেলেটা ছোট ছোট পা ফেলে আসছে। দূর থেকে তাকে যতটা সুন্দর মনে হচ্ছিল, এখন তার চেয়েও সুন্দর লাগছে।
তার কপালের এক পাশে কাজলের ফোঁটা। তার মা নজর না লাগার ব্যবস্থা করেছেন। ঠিকই করেছেন, নজর লাগার মতোই ছেলে। বয়স কত হবে? কি নাম তোমার? ছেলে জবাব দিল না। নাম বলবে না? সে না সূচক মাথা নাড়ল। কি খাচ্ছ? ছেলে হাঁ করে তার মুখ দেখাল। মুখের ভেতর জামের লাল একটা বিচি। তিনি বললেন, সন্দেশ খাবে? ছেলেটা হাঁ সূচক মাথা নাড়ল। তিনি ডাকলেন, মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ আশপাশে নেই। সে পিঁপড়ার ডিমের সন্ধানে চলে গেছে। পাকা বাড়িতে বৃদ্ধা মায়ালতা থাকেন, হরিচরণের দূর সম্পর্কের বিধবা জেঠি। তিনি কানে শোনেন না, শুনলেও ঘর থেকে বের হবেন না। রান্নার জন্যে একজন ঠাকুর আছে, সে বাজারে গেছে মাছের সন্ধানে। হরিচরণ বললেন, তুমি এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যাবে না, আমি সন্দেশ নিয়ে আসছি। ছেলেটা হাঁ সূচক মাথা নাড়ল। হরিচরণের প্রচণ্ড ইচ্ছা করছে ছেলেটাকে কোলে নিতে। কোলে নেবার সময়টা ভালো, আশেপাশে কেউ নেই, কেউ দেখে ফেলবে না। তিনি এক মুসলমান কাঠমিস্ত্রির ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য হাস্যকর। ধর্মেও নিশ্চয়ই বাধা আছে। যবন পুত্র অস্পৃশ্য হবার কথা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের নিচে যবনের অবস্থান। হরিচরণ সন্দেশ এবং এক গ্রাস পানি হাতে ফিরলেন। ছেলেটা যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে নেই। জামতলাতেও নেই, পেয়ারা বাগানেও নেই। দিঘির পানিতে ডুবে যায়নি তো? তার বুক ধক করে উঠল। তিনি দিঘির দিকে তাকালেন। দিঘির জল শান্ত। সবুজ শ্যাওলার যে চাদর দিঘি জুড়ে ছড়িয়ে আছে, সে চাদরে কোনো ভাঙচুর নেই। ছেলেটার নাম জানা থাকলে তাকে নাম ধরে ডাকা যেত। তিনি নাম জানেন না। এই কাজটা ভুল হয়েছে। দুটা পিঁপড়া যখন মুখামুখি হয় তখন তারা কিছুক্ষণ আলাপ আলোচনা করে। বেশিরভাগ সময়ই মানুষরা এই কাজ করে না, একজন আরেকজনকে পাশ কাটিয়ে চলে যায়। তিনি পেয়ারা বাগানের দিকে গেলেন। পেয়ারা বাগানের পরই ঘন বেত বোপ। ছেলেটা বেত ঝোপের ওপাশে যায়নি তো? সেখানেও তাকে পাওয়া গেল না। আকাশের মেঘ ঘন হয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। হরিচরণ ঘাটের কাছে ফিরে গেলেন। তার হাতে সন্দেশ। সন্দেশ থেকে অতি মিষ্টি গন্ধ আসছে। দারুচিনির গন্ধ নাকি? সন্দেশে গরম মশলা দেয়া নিষেধ। দেবীর ভোগে সন্দেশ দেয়া হয়, সেই সন্দেশ বিশুদ্ধ হতে হয়। এলাচ, দারুচিনি দিয়ে বিশুদ্ধতা নষ্ট করা যায় না। তাহলে গন্ধটা কিসের? দুধের গন্ধ? ঘন দুধের কি আলাদা গন্ধ আছে? বৃষ্টি শুরু হয়েছে। আষাঢ় মাসের বড় বড় ফোঁটার বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই তাকে ভিজিয়ে দেবে। দৌড়ে ঘরে যেতে ইচ্ছা করছে না। তিনি বৃষ্টিতে ভিজছেন। এই বয়সে বৃষ্টিতে ভেজার ফল শুভ হবে না। তারপরেও তিনি ঘাট ছাড়তে পারলেন না। তার কাছে মনে হলো কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছেলেটা ভিজতে ভিজতে আসছে। মুকুন্দ কলাপাতার ঠোঙায় পিঁপড়ার ডিম নিয়ে এসেছে। সে অবাক হয়ে বলল, বৃষ্টি তো ভিজেন, অসুখ বাধাইবেন, ঘরে যান। হরিচরণ বললেন, যাব একটু পরে, তুমি সন্দেশ দুটা ওই ছেলেটারে দিয়ে আসি। কোন ছেলে? কাঠমিস্ত্রির ছেলে। আজ আর বড়শি নিয়ে বসব না। মুকুন্দ অনিচ্ছার সঙ্গে যাচ্ছে, ভিজতে ভিজতে যাচ্ছে। তার এক হাতে পিঁপড়ার ডিম, অন্য হাতে সন্দেশ, মাছ ও মানুষের খাদ্য। হরিচরণ হঠাৎ ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ডিমগুলির জন্যে তার খারাপ লাগছে। এই ডিম থেকে আর কোনোদিন পিঁপড়ার জন্ম হবে না। তারা পৃথিবীর অতি আশ্চর্য রূপ, রস, গন্ধের কিছুই জানবে না। বড়ই আফসোসের কথা। তিনি কি মুকুন্দকে বলবেন ডিমগুলি যেখান থেকে এনেছে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে? হয়তো এখনো সময় আছে। জায়গা মতো পৌঁছে দিলে কিছু ডিম থেকে পিঁপড়া জন্মাবে। মুকুন্দ অনেক দূর চলে গেছে, এখন ডাকলে সে শুনতে পাবে না। তবু তিনি ডাকলেন, মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ শুনতে পেল না, কিন্তু কেউ একজন হাসল। হরিচরণ চমকে হাসির শব্দ যেদিক থেকে আসছে সেদিকে তাকালেন। কি আশ্চর্য! লাল প্যান্ট পরা ছেলেটা। সে দিঘির অন্য প্রান্তে, পাড় বেয়ে পানির দিকে নামছে। বৃষ্টির পানিতে দিঘির পাড় পিচ্ছিল হয়ে আছে। ছেলেটা কি একটা দুর্ঘটনা ঘটাবে? পা পিছলে পানিতে পড়ে যাবে? তিনি ডাকলেন, এই এই, উঠে আস, উঠে আস বললাম, এই ছেলে, এই। ছেলেটা তাকে দেখল, কিন্তু তার দৃষ্টি দিঘির সবুজ পানিতে। তার হাতে কাদামাখা পেয়ারা। সে পেয়ারা পানিতে ধুবে। তিনি উঁচু গলায় আবারও ডাকলেন, এই ছেলে, এই। তখনই ঝাপ করে শব্দ হলো। কিছুক্ষণ ছেলেটির হাত পানির উপর দেখা গেল। তারপরেই সেই হাত তলিয়ে গেল। হরিচরণ পুকুরে ঝাঁপ দিলেন।
হরিচরণ কিভাবে দিঘির অন্য প্রান্তে পৌঁছলেন, কিভাবে ছেলেটাকে পানি থেকে তুললেন তা তিনি জানেন না। শুধু এইটুকু জানেন, পানি থেকে তোলার পর দেখা গেল ছেলেটার ডান হাত অনেকখানি কেটেছে, সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। স্বপ্নে শ্রীকৃষ্ণের হাত কেটে এইভাবেই রক্ত পড়ছিল। তিনি বিড়বিড় করে বললেন, ও বাবু, বেঁচে আছিস তো? বলেই পুকুর পাড়ে জ্ঞান হারালেন। তার জ্ঞান ফিরল নিজের খাটে গভীর রাতে। তার চারপাশে মানুষজন ভিড় করেছে। নেত্রকোনা সদর থেকে এলএমএফ ডাক্তার সতীশবাবু এসেছেন। তিনি বুকে স্টেথিস্কোপ ধরে আছেন। পাশের ঘর থেকে বৃদ্ধা মায়ালতার কান্না শোনা যাচ্ছে। বৃদ্ধা কারণে অকারণে কাঁদে। হরিচরণ বললেন, ছেলেটা কি বেঁচে আছে? মুকুন্দ বলল, বেঁচে আছে। ছেলেটার নাম কি? জহির। জহির তাহলে বেঁচে গেছে? যে আজ্ঞে। হরিচরণ বললেন, ঠাকুর ঘরের তালা খোল, ঘরে বাতি দাও, ঠাকুর ঘরে যাব। মুকুন্দ বিনীতভাবে বলল, সকালে যান, এখন শুয়ে থাকেন, আপনার শরীর অত্যধিক খারাপ। ঠাকুর ঘরের তালা খোল। গভীর রাতে ঠাকুর ঘরের দরজা খোলা হলো। প্রদীপ জ্বালানো হলো। ছোট্ট ঘর, শ্বেত পাথরের জলচৌকিতে কষ্টি পাথরের রাধাকৃষ্ণ। কৃষ্ণ বাঁশি ধরে আছেন। তার কাঁধে মাথা রেখে লীলাময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শ্রী রাধিকা। হরিচরণ পদ্মাসন হয়ে বসলেন। মুকুন্দকে বললেন, ছেলেটাকে নিয়ে আস, আমি একটু দেখব। ঠাকুর ঘরে নিয়ে আসব? কি বলেন এই সব? হ্যাঁ, ঠাকুর ঘরে নিয়ে আসা, সে আমার কোলে বসবে। মুসলমান ছেলে তো? হোক মুসলমান ছেলে। জহিরের মা জহিরকে কোলে নিয়ে এসেছে। সে তার সবুজ শাড়ি দিয়ে ছেলেকে ঢেকে রেখেছে। তার চোখে উদ্বেগ। বাড়িতে এত লোকজন দেখে হচকাকিয়ে গেছে। হরিচরণ উঠানের জলচৌকিতে বসেছেন। তার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, শরীর ঘামছে। তিনি জহিরের মায়ের দিকে তাকিয়ে বললেন, মা গো, আপনার ছেলে কি ভালো আছে? জহিরের মা জবাব না দিয়ে ছেলেকে আরও ভালো করে শাড়ি দিয়ে ঢাকল। হরিচরণ বললেন, আমার এখানে ডাক্তার আছে, ছেলেকে দেন, ডাক্তার দেখুক। আমার ছেলে ভালো আছে। হরিচরণ মেয়েটির কণ্ঠস্বর শুনেও মুগ্ধ হলেন। কি সুরেলা কণ্ঠ! ঈশ্বর যার প্রতি করুণা করেন, সর্ববিষয়েই করেন। মেয়েটি খালি পায়ে উঠানে দাঁড়িয়ে আছে। হরিচরণের মনে হল মেয়েটির পায়ের কারণেই উঠান ঝলমল করছে। এত রূপবতী কেউ কি এর আগে উঠানে এসে দাঁড়িয়েছে? মাগো, আপনার ছেলেকে আমার কোলে দেন, আপনার ছেলে কোলে নিয়ে আমি একটা প্রার্থনা করব। হরিচরণ ঠাকুর ঘরে বসে আছেন। তার কোলে জহির। জহির ঘুমাচ্ছে, শান্তির ঘুম। হরিচরণ হাত জোড় করে বললেন, হে পরমপিতা, হে দয়াময়, আজ রাতে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমি আমার এক জীবনে যা উপার্জন করেছি সবই জনহিতকর কার্যে দান করব। আমি যেন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি, এইটুকু শুধু তুমি দেখবে। আমি পৃথিবীতে নগ্ন অবস্থায় এসেছিলাম, পৃথিবী থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিদায় নিব। হরিচরণের চোখ দিয়ে পানি পড়তে লাগল। পরদিন সকালেই একটি মুসলমান ছেলেকে ঠাকুর ঘরে প্রবেশ করানোর অপরাধে হরিচরণকে সমাজচ্যুত করা হলো। সোনাদিয়ার জমিদার শশাঙ্ক পালের বৈঠকখানায় সমাজপতিদের বৈঠক বসল। বৈঠকের প্রধান বক্তা ন্যায়রত্ন রামনিধি চট্টোপাধ্যায়। তিনি শাস্ত্র ভালো জানেন। তাকে আনা হয়েছে শ্যামগঞ্জ থেকে। শশাঙ্ক পাল ঘোড়া পাঠিয়ে আনিয়েছেন। ধর্ম বিষয়ক অনাচার তিনি নিতেই পারেন না। ন্যায়রত্ন রামনিধি চট্টোপাধ্যায় কঠিন কঠিন কথা বললেন। মহাভারতের কিছু কাহিনীও বললেন, যার সঙ্গে হরিচরণের সমস্যার কোনো সম্পর্কই নেই। সুশোভনার গর্ভে পরীক্ষিতের 3 পুত্র, শল, দল এবং বলের গল্প। শল রাজা হয়েছেন। তিনি ব্রাহ্মণ বামদেবের কাছ থেকে 2 ঘোড়া ধার হিসেবে নিয়ে এসেছেন হরিণ শিকারের জন্যে। হরিণ শিকার হল, কিন্তু রাজা শল 2 ঘোড়া ফেরত পাঠালেন না। বামদেব যখন ঘোড়া ফেরত চাইলেন, তখন রাজা শল বললেন, আপনার ঘোড়ার প্রয়োজন কি? বেদই তো আপনার বাহন। গল্প শেষ করে ন্যায়রত্ন কিছুক্ষণ চোখ বন্ধ রেখে চোখ খুলে বললেন, হরিচরণের সর্বনিম্ন শাস্তি সমাজচ্যুতি। অম্বিকা ভট্টাচার্য ক্ষীণস্বরে প্রায়শ্চিত্তের কথা বলে ধমক খেলেন। ন্যায়রত্ন বিরক্ত গলায় বললেন, তুমি পূজারী বামুন শাস্ত্র জানো না বলে প্রায়শ্চিত্তের কথা বললা? ঠাকুর ঘর যে অপবিত্র করেছে তার আবার প্রায়শ্চিত্ত কি? অম্বিকা ভট্টাচার্য বললেন, ঠিক ঠিক, এই বিষয়টা মাথায় ছিল না। ন্যায়রত্ন রামনিধি বললেন, কালী করালি চ মনোজবা চ সুলুহিতা যা চ সুবধুমা বর্ণা। অম্বিকা ভট্টাচার্য আবারও বললেন, ঠিক ঠিক। ন্যায়রত্ন রামনিধি বললেন, ব্যাখ্যা করব? অম্বিকা ভট্টাচার্য বললেন, আমি প্রয়োজন দেখি না, বিধান শুধু বলে দেন।
ন্যায়রত্ন রামনিধি বললেন, বিধান আগে একবার বলেছি, আর একবার বলি। বিধান হল হরিচরণ সমাজচ্যুত। হরিচরণের সঙ্গে যারা বাস করে তারাও সমাজচ্যুত, তবে তাদের জন্যে প্রায়শ্চিত্তের সুযোগ আছে। তারা টাটকা গোবর ভক্ষণ করে এবং সাধ্যমতো দান করে শুদ্ধ হতে পারে। অন্যথায় তাদের সবার জন্যে ধোপানাপিত বন্ধ, সামাজিক আচার বন্ধ। হরিচরণ হতাশ চোখে তাকিয়ে আছেন। হরিচরণের পেছনে হাত জোর করে মুকুন্দি দাঁড়িয়ে আছে। সে সামান্য কাঁপছে, তার চোখ ভেজা। মুকুন্দের শব্দ করে কাঁদার ইচ্ছা, সে ভয়ে কাঁদতে পারছে না। ন্যায়রত্ন বললেন, হরিচরণ, তুমি কিছু বলতে চাও? হরিচরণ না সূচক মাথা নাড়লেন। অম্বিকা ভট্টাচার্য বললেন, হরিচরণের ঘরে রাধাকৃষ্ণ আছে, ঠাকুর পূজা হয়, এর কি বিধান? ন্যায়রত্ন বললেন, মূর্তি সরিয়ে নিতে হবে। গাভী যদি থাকে, গাভী নিয়ে নিতে হবে, সে গাভী সেবা করতে পারবে না। হরিচরণ বললেন, অন্য জাতের মানুষও গাভী পালন করে, আমার জাত গিয়েছে, আমি গাভী পালন করতে পারবো না কেন? শশাঙ্ক পাল হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, ভালো যুক্তি, অতি উত্তম যুক্তি। ন্যায়রত্ন বললেন, ধর্ম যুক্তিতে চলে না, ধর্ম চলে বিশ্বাসে। ধর্মের সপ্ত বাহনের এক বাহন বিশ্বাস। শশাঙ্ক পাল বললেন, এইটাও ভালো যুক্তি। ন্যায়রত্ন বললেন, ধর্ম থেকে যে পতিত, তার স্থান পাতালের রসাতলে। পাতালের 7 স্তর, যেমন অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। রসাতল হল পাতালের 6ষ্ঠ তল। এই তলে যে পতিত, তার গতি নাই। হরিচরণ বললেন, পাতালের 7ম তলে কার স্থান? মাতৃহন্তার স্থান। যাই হোক, তোমার সঙ্গে শাস্ত্র আলোচনায় আমি যাব না। আমার বিধান আমি দিলাম, তুমি ধন্যবান ব্যক্তি, প্রয়োজনে কাশী থেকে নতুন বিধান নিয়ে আসতে পারো। হরিচরণ বললেন, আমি কোনো বিধান আনিব না, আপনার বিধান শিরোধার্য। শশাঙ্ক পাল ইকোই লম্বা টান দিয়ে বললেন, যাগযজ্ঞ করে কিছু করা যায় না? সপ্তাহব্যাপী যাগযজ্ঞ, নাম সংকীর্তন। হরিচরণ বিত্তবান, সে পারবে। ন্যায়রত্ন কঠিন গলায় বললেন, না, এই বিষয়ে বাক্যালাপে সময় নষ্ট করা অর্থহীন। শশাঙ্ক পাল বললেন, এটাও ঠিক কথা, তুচ্ছ বিষয়ে সময় হরণ। হরিচরণ জাতিচ্যুত হলেন সকালে। দুপুরের মধ্যে তার ঘর জনশূন্য হয়ে গেল। মুকুন্দ চোখের জল ফেলতে ফেলতে বিদায় হল। তাকে তিনি 2টো দুধের গাই দিয়ে দিলেন। রান্নাবান্নার জন্যে যে মৈথিলি ঠাকুর ছিল, সে চুলা ভেঙে চলে গেল। নিয়ম রক্ষা করল। পতিতজনের ঘরের চুলা ভেঙে দেয়া নিয়ম। যে কোনো একটা ঘরের চালাও তুলে ফেলতে হয়। আত্মীয় স্বজনরা সেই চালা মারিয়ে চলে যাবে। হরিচরণের আত্মীয় স্বজন কেউ নেই বলে চালা ভাঙা হলো না। বৃদ্ধা মায়ালতাকে সন্ধ্যার মধ্যে তিনি নৌকায় কাশী পাঠাবার ব্যবস্থা করলেন। মায়ালতা সঙ্গে করে কোষ্টি পাথরের রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে গেলেন। বিদায়ের সময় হরিচরণ জেঠিমাকে শেষ প্রণাম করতে গেলেন। মায়ালতা আতকে উঠে বললেন, খবরদার, পায়ে হাত দিবি না, তুই ডুবোচ্ছস, আমারে ডুবাইস না। মায়ালতার বিদায়ের সঙ্গে সঙ্গে হরিচরণের বিশাল বাড়ি হঠাৎ খালি হয়ে গেল। সন্ধ্যা মিলাতে না মিলাতেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। হরিচরণ পাকা দালানের এক পাশে বেতের ইজি চেয়ারে শোয়া হয়ে বৃষ্টি দেখছেন। তামাক খেতে ইচ্ছা করছে, তামাক সাজাবার কেউ নেই, তামাক নিজেকেই সাজাতে হবে। ঘর অন্ধকার, সন্ধ্যার বাতি জ্বালানো প্রয়োজন। কোথায় হারিকেন, কোথায় কেরোসিন, তিনি কিছুই জানেন না। বাড়ির পেছনে ছপছপ শব্দ হচ্ছে। ভূতপ্রেত কিনা কে বলবে? ভূতপ্রেতরা শূন্য বাড়ির দখল নিয়ে নেয়, এমন জনশ্রুতি আছে। হাসনাহেনার ঝোপের কাছে সরসর শব্দ হচ্ছে। সাপ বের হয়েছে নাকি? শূন্য বাড়িতে ভূতপ্রেতের সঙ্গে সাপও ঢোকে। বাড়ি পুরোপুরি জনশূন্য হলে আসে বাদুড়। তারা মহানন্দে বাড়ির কড়ি বর্গ ধরে মাথা ঝুলিয়ে দুলতে থাকে। যে বাড়িতে সাপ ও বাদুড় সহবাস করে, সেই বাড়ির মেঝে পুড়ে অশ্বক গাছের চারা বের হয়। বাড়িও তখন হয় পতিত। মানুষের যেমন প্রাণ আছে, বসত বাড়িরও আছে। পতিত বাড়ি হলো প্রাণ শূন্য বাড়ি। ঢং করে কাঁসার পাত্র রাখার শব্দ হলো। হরিচরণ চোখ বন্ধ করেছিলেন। চোখ মেলে চমকিত হলেন। জহিরের মা ঘোমটা দিয়ে সামনে দাঁড়িয়ে। বৃষ্টিতে সে পুরোপুরি ভিজে গেছে। সে এখনো দাঁড়িয়ে আছে বৃষ্টিতেই। বৃষ্টিতে ভিজে মনে হয় মজা পাচ্ছে। জুলেখা কাঁসার থালা ভর্তি করে খাবার এনেছে। চিড়া, নারিকেল কোড়া, 1 গ্লাস দুধ এবং 2টা কলা। হরিচরণ বললেন, মাগো, আজই আমি কিছু খাবো না, উপাস দিব। জুলেখা স্পষ্ট গলায় বলল, আপনি না খেলে আমিও খাবো না, আমি এইখানে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকব।
হরিচরণ হাত বাড়িয়ে দুধের গ্লাস নিলেন। জুলেখা বলল, ঘর অন্ধকার, বাতি দিতে হবে। হারিকেন কোন ঘরে? হরিচরণ বললেন, কিছুই তো জানি না। আপনার সঙ্গে কি কেউ নাই? না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব কাজকর্ম কইরা দিব। প্রয়োজন নাই। তুমি মেয়ে মানুষ, এখানে যদি আসো লোকে নানান কথা বলবে। আপনি আমারে মা ডেকেছেন, মা ছেলের কাছে আসবে, এতে দোষ নাই। তোমার ছেলে কোথায়? ছেলে বাপের সাথে বিরামদিহাটে গেছে, রবারের জুতা কিনবে। জুলেখা অন্ধকার ঘরে হারিকেন খুঁজছে, এক ঘর থেকে আরেক ঘর যাচ্ছে, এমনভাবে যাচ্ছে যেন এটা তার নিজের বাড়ি ঘর। মেয়েটা আবার গুনগুন করে গানও করছে। কে বা রান্ধে, কে বা বাড়ে, কে বা বসে খায়, কাহার সঙ্গে শুইয়া থাকলে কে বা নিদ্রা যায়। মোনায় রান্ধে, তনায় বাড়ে, আতস বসে খায়, সাধুর সঙ্গে শুইয়া থাকলে সুখে নিদ্রা যায়। কি মিষ্টি মেয়েটার গলা, যেন সোনালি বর্ণের কাঁচা মধু ঝরে ঝরে পড়ছে। বৃষ্টি থেমে গেছে, শত শত জোনাকি বের হয়েছে, ঝাঁক বেঁধে উঠছে। শিউলি গাছ জোনাকিতে ঢেকে গেছে, তারা একসঙ্গে জ্বলছে, একসঙ্গে নিভছে। কি মধুর দৃশ্য! হরিচরণের হঠাৎ তার মেয়ের কথা মনে পড়ল। মেয়েটা বেঁচে থাকলে কত বড় হতো, সে দেখতে কেমন হতো। চেহারা মনে পড়ছে না, মাথা ভর্তি পোকরা চুল ছিল এটা মনে পড়ছে। কোকড়া চুল অলক্ষণ, কারণ দেবী অলক্ষীর মাথায় চুল ছিল কোকড়া। তিনি স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্যে অনেকবার বলেছেন, শৈশবের কোকড়া চুল বয়সকালে থাকে না। মেয়েটা জীবিত থাকলে এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে যেত। বাবার দুঃসংবাদ শুনে সে কি ছুটে আসতো, নাকি তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে দিত? শাস্ত্রবিধান কি বলে? পতিত পিতার সন্তানরাও কি পতিত? বাবা, আমি যাই। হরিচরণ চমকে উঠলেন। কিছুক্ষণের জন্যে হলেও তার মনে ভ্রান্তি তৈরি হয়েছিল। মনে হয়েছিল শিউলি কথা বলছে। দাঁড়িয়ে আছে জুলেখা, তার মুখ হাসি হাসি। সে হারিকেন খুঁজে পেয়েছে। 3টা ঘরে হারিকেন জ্বলছে, শুধু বারান্দায় আলো দেয়া হয়নি। হরিচরণ বললেন, গান কোথায় শিখেছি মা? জুলেখা লজ্জিত গলায় বলল, বাপজানের কাছে। আমার বাপজান বাউল, উনি মালজোড়া গান করেন। মালজোড়া গান কি? প্রশ্ন উত্তর। এক বাউল প্রশ্ন করে, আর একজন উত্তর দেয়। মালজোড়া গানে আমার বাপজানের সাথে কেউ পারত না। উনি কি মারা গেছেন? যে না, বাড়ি থাইকা পালায়া কোথায় জানি গেছে, আর আসে নাই। 10 বছর হইছে, মনে হয় বিয়া শাদী কইরা নয়া সংসার পাচ্ছে। জুলেখা খিলখিল করে হাসছে, যেন বাবার নতুন সংসার পাতা আনন্দময় কোনো ঘটনা। হরিচরণ বললেন, মাগো, তোমার কণ্ঠস্বর অতি মনোহর, একদিন এসে আমারে গান শোনাবে। জুলেখা নিচু হয়ে হরিচরণকে কদম বসি করল। সময় 1905। তখন ময়মনসিংহ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব। ভারতবর্ষ ইংরেজ শাসনের অধীন। ভারতবর্ষের দণ্ডমুণ্ডের কর্তা তখন লর্ড কার্জন। তিনি বঙ্গভঙ্গের ঘোষণা দিয়েছেন। বঙ্গভঙ্গ অনুযায়ী আসাম, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী নিয়ে হবে পূর্ববঙ্গ। ঢাকা হবে রাজধানী, চট্টগ্রাম বিকল্প রাজধানী। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়। ভারতবর্ষের হিন্দু সমাজ ফুঁসে ওঠে, বাংলা ভাগ করা যাবে না। ঢাকায় নতুন বিশ্ববিদ্যালয় হবে, এটিও হিন্দু সমাজ নিতে পারছিল না। পূর্ব বাংলা চাষার দেশ, তারা বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে? হিন্দু মুসলমান বিরোধ তখন বাড়ছে। সেই বিরোধ মেটাবার জন্য অনেকেই এগিয়ে আসছেন। সেই অনেকের মধ্যে একজন হলেন ঠাকুরবাড়ির এক কবি, নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রাখি বন্ধন অনুষ্ঠান করলেন। সবাই সবার হাতে রাখি বেঁধে দেবে, কারোর মধ্যে কোনো হিংসা দেশ থাকবে না। রাশিয়ায় তখন জারতন্ত্র, শেষ জার নিকোলাই আছেন ক্ষমতায়। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। লেনিন জার্মানিতে, তিনি তখনও রাশিয়ায় পৌঁছেননি। ম্যাক্সিম গোর্কি নামের এক মহান লেখক একটা উপন্যাসে হাত দিয়েছেন। উপন্যাসের নাম মা। সেই সময়ে ইউরোপের অবস্থাটা একটু দেখি। সুইজারল্যান্ডের বার্ন শহরে 22 বছর বয়সী এক পেটেন্ট অফিসের কেরানি পদার্থবিদ্যার ওপর 3 পাতার এক প্রবন্ধ লিখে পাঠিয়েছেন অ্যানলস অফ ফিজিক্সে। আলো সম্পর্কে তার নিজের চিন্তাধারা প্রবন্ধটিতে বলা হয়েছে। প্রবন্ধটি পড়ার পর জার্নালের সম্পাদক, নোবেল পুরস্কার বিজয়ী মার্কস প্ল্যাঙ্ক মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বুঝতে পারছেন পদার্থবিদ্যার এতদিনকার সব চিন্তাভাবনার অবসান হতে যাচ্ছে। আসছে নতুন চিন্তা, শুদ্ধতম চিন্তা। 22 বছর বয়সী পেটেন্ট ক্লার্কের নাম আলবার্ট আইনস্টাইন।
বইটি কিনতে চাইলে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে প্রবেশ করে ঝটপট কিনে ফেলুন। পরের পার্ট চাইলে কমেন্ট করুন।